নমস্কার, আমার প্রিয় রিমা আপা। কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনার মন হয়তো একদিকে অস্থির হয়ে উঠবে, আবার অন্যদিকে হয়তো এক গভীর সহানুভূতি অনুভব করবে। আমাদের এই চ্যানেলটি সবসময় চেষ্টা করে আপনাদের জন্য এমন সব অপ্রকাশিত, অদেখা জীবনের গল্প নিয়ে আসতে যা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। যদি আপনি এই ধরনের গল্প শুনতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পটি শুরু করার আগে আপনাদের জন্য একটি ছোট্ট সারপ্রাইজ। যদি আপনি আমার ইমো নাম্বারটি পেতে চান তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। গল্পের কোনো এক অংশে আমি আমার প্রিয় পাঠকদের আমার ইমো নাম্বারটি দেব। সো আমার সাথে কথা বলতে চাইলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। এই গল্পটি আমাদের এক ফলোয়ার পাঠিয়েছেন ইমেইলের মাধ্যমে, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। চলুন শুরু করা যাক সেই অসাধারণ আর কিছুটা বিতর্কিত গল্পটি। শহরের এক কোণে ছোট একটা ছিমছাম পাড়ায় রিফাত আর লাবণী নামের দুটা মানুষ একে অপরের প্রেমে পড়েছিল। ওদের প্রেমটা ছিল আটপৌরে জীবনের গল্পের মতো, যেখানে কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি এক গভীর বিশ্বাস আর ভরসা। রিফাত ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে, একটা ছোটখাটো চাকরি করে কোনো রকমে নিজের খরচ চালাত। আর লাবণী, সে ছিল পাশের বাড়ির মেয়ে, দেখতে যেমন শান্ত আর স্নিগ্ধ, মনটাও তেমনটাই সহজ সরল। ওদের দুজনের সম্পর্কটা ছিল দীর্ঘদিনের, ছোটবেলা থেকেই একে অপরকে চেনে। একসঙ্গে হাসি ঠাট্টা আর খুনসুটি করতে করতে কখন যে ভালোবাসা হয়ে গিয়েছিল তা হয়তো ওরাও টের পায়নি। পাড়ার সবাই ওদের দুজনকে একসঙ্গেই দেখত, যেন ওরা দুজন একে অপরের পরিপূরক। ওদের ভালোবাসার গল্পটা এতটাই পরিচিত ছিল যে কেউ কল্পনাও করতে পারত না এই গল্পের মোড় এতটা নাটকীয়ভাবে ঘুরতে পারে, যেখানে ভালোবাসার সংজ্ঞাটাই পাল্টে যাবে। লাবণীর পরিবারে ছিল ওর বাবা মা আর ছোট বোন মিম। মিম ছিল লাবণীর ঠিক উল্টো। লাবণী যদি শান্ত নদীর মতো হয়, মিম ছিল তাহলে এক উচ্ছল ঝর্ণার মতো, চঞ্চল, প্রাণবন্ত আর অসম্ভব স্মার্ট। ও সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। চোখের কোণে সবসময় এক রহস্যময় হাসি লেগে থাকত, যা ওকে আরও আকর্ষণীয় করে তুলত। রিফাত মিমকে ছোট বোনের মতোই দেখত। মিম যখন ছোট ছিল, রিফাত ওকে কোলে নিয়ে ঘুরত, আবগার পূরণ করত আর খেলার ছলে দুষ্টুমি করত। মিমও রিফাতকে রিফাত ভাইয়া বলে ডাকত, আর ওর সব আবদার রিফাত ভাইয়ার কাছেই থাকত। পাড়ার সব ছোটদের সঙ্গেই রিফাতের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু মিমের সঙ্গে সম্পর্কটা ছিল আরও একটু গভীর, হয়তো রক্তের সম্পর্কের মতো। লাবণী আর রিফাত যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত, মিম তখন তাদের পাশেই বসে তাদের খুনসুটি দেখত আর হাসত। রিফাত আর লাবণী মাঝে মাঝে মিমকে দুষ্টুমি করে বলত, কিরে, তোর বর কি হবে রে? মিম তখন মুখ ফুলিয়ে বলত, আমার বর তো রিফাত ভাইয়ার মতোই হবে, কিন্তু রিফাত ভাইয়ার চেয়েও হ্যান্ডসাম। সবাই হেসে উঠত। তখন রিফাতও মিমকে আদর করে বলত, আমার মিমটার জন্য আমি তো ভালো একটা বর খুঁজে দেব। সেই সময় কে জানত মিমের মন আসলে অন্য কোনো স্বপ্ন বুনছে, যে স্বপ্নের সীমানা ছিল অনেক বেশি নিষিদ্ধ আর বিপজ্জনক। রিফাতের চাকরিটা তেমন ভালো চলছিল না। মাস শেষে যা বেতন পেত তা দিয়ে নিজের খরচ আর পরিবারকে সামান্য সাহায্য করতে গিয়েই হিমশিম খেয়ে যেত। ওর আর লাবণীর বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল, কিন্তু এই আর্থিক টানাপোড়েন ওদের সম্পর্কে একটা চাপ সৃষ্টি করছিল। লাবণী খুব বুদ্ধিমতী মেয়ে ছিল। সে বুঝতে পারত রিফাতের মনের অবস্থা। সে নিজে একটা পার্ট টাইম চাকরি খুঁজছিল, যাতে রিফাতকে সাহায্য করতে পারে। রিফাত লাবণীর এই মনোভাবকে খুব শ্রদ্ধা করত, কিন্তু নিজের অক্ষমতা রিফাতকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছিল। সে চাইত লাবণীকে একটা ভালো জীবন দিতে, কিন্তু পারছিল না। এই আর্থিক সমস্যাগুলো ওদের দুজনের দেখা সাক্ষাৎও কমিয়ে দিয়েছিল। আগে যেখানে ওরা প্রায় প্রতিদিন দেখা করত, এখন সেখানে সপ্তাহে একবার বা দুবার দেখা হয়। আর যখন দেখা হয় তখন ভবিষ্যতের চিন্তা আর বিয়ের পরিকল্পনা নিয়েই বেশিরভাগ কথা হয়। প্রেমের মিষ্টি মুহূর্তগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছিল।
এই সময়ে মিম আরও বেশি করে রিফাতের জীবনে আসতে শুরু করল। লাবণী যখন নিজের পড়াশোনা আর চাকরির খোঁজে ব্যস্ত থাকত, মিম তখন রিফাতের পাশে এসে বসত। রিফাত বিকেলে নিজের ছাদে বা বারান্দায় একা বসে যখন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত, মিম তখন এক গ্লাস চা বা কফি নিয়ে তার পাশে এসে দাঁড়াত। রিফাত ভাইয়া, কি হয়েছে, মন খারাপ? মিমের মিষ্টি গলা শুনে রিফাত চমকে উঠত। মিম কখনো চুপ করে রিফাতের পাশে বসে থাকত, কখনো হালকা গল্প করত, তার কলেজের বন্ধুদের কথা বলত বা কোনো মজাদার ঘটনা শোনাত। রিফাত দেখত মিম যেন আগের থেকে আরও বেশি পরিণত হয়ে উঠেছে। তার কথার ভঙ্গি, হাসির ঝংকার, সব কিছুতেই একটা নতুনত্ব ছিল। একদিন রিফাত বারান্দায় বসে বই পড়ছিল, কিন্তু মন ছিল অন্য কোথাও। মিম এলো এক প্লেট গরম গরম পেঁয়াজু নিয়ে। রিফাত ভাইয়া, নাও, মা বানিয়েছে, তোমার প্রিয় না? রিফাত অবাক হয়ে মিমের দিকে তাকালো। তুই জানিস আমি পেঁয়াজু ভালোবাসিস? মিম মিষ্টি হেসে বলল, কেন জানব না, তোমার সব পছন্দের জিনিসই তো আমি জানি। রিফাত একটু হেসে পেঁয়াজুটা হাতে নিল। মিম তার পাশে এসে বসল, খুব কাজ ঘেঁষে। রিফাত একটু অস্বস্তি বোধ করল, কিন্তু কিছু বলল না। মিমের শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল, যা রিফাতের মনোযোগ কেড়ে নিচ্ছিল। মিম তখন তার কলেজের একটা ছেলের দুষ্টুমির গল্প বলছিল, আর রিফাত শুনছিল বটে, কিন্তু তার মন যেন মিমের উপস্থিতি দিয়েই ভরে উঠছিল। সেই দিন সন্ধ্যা নেমে আসার পর রিফাত যখন নিজের রুমে ফিরছিল, মিম পিছু পিছু এলো। রিফাত ভাইয়া, কাল আমি একা ডাক্তারের কাছে যাব, তুমি কি একটু যাবে আমার সাথে? রিফাত অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? মিম মুখটা একটু মলিন করে বলল, তেমন কিছু না, একটু পেটে ব্যথা হচ্ছিল কদিন ধরে। লাবণী আপু তো ব্যস্ত, মাও বাড়িতে নেই। রিফাত একটু দ্বিধায় পড়ে গেল। লাবণীকে না জিজ্ঞেস করে যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছিল না, কিন্তু মিমের মুখটা দেখে তার কেমন যেন মায়া লাগল। ঠিক আছে, যাব। রিফাত রাজি হল। মিম আনন্দে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ রিফাত ভাইয়া, তুমি সেরা। মিম প্রায় রিফাতের গলা জড়িয়ে ধরেছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। রিফাতের বুকে এক অন্যরকম শিহরণ খেলে গেল। পরের দিন সকালে মিম আর রিফাত ডাক্তারের কাছে গেল। মিম তখনও ছোট ছিল, কিন্তু তার মধ্যে একটা মেয়ের নিজস্ব সৌন্দর্য ফুটে উঠছিল। সেদিন মিম একটা হালকা নীল সালোয়ার কামিজ পরেছিল, যা তাকে আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল। হাসপাতালে ওদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। মিম মাঝে মাঝে রিফাতের হাত ধরছিল, ভয় পেলে কিংবা যখন সে বোরিং ফিল করছিল। রিফাতের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, একদিকে লাবণীর প্রতি তার ভালোবাসা, অন্যদিকে মিমের এই নিষ্পাপ স্পর্শ। লাবণীর সঙ্গে যখন রিফাত কোথাও যেত, তখন তাদের সম্পর্কটা ছিল স্বাভাবিক, আর এখানে মিমের সঙ্গে তার সম্পর্কটা যেন এক নতুন মোড় নিচ্ছিল। ডাক্তারের চেম্বারে ঢোকার পর মিম রিফাতের হাতটা আরও শক্ত করে ধরল। ডাক্তার পরীক্ষা করার সময় মিম বেশ ভয় পেয়েছিল। রিফাত মিমের হাত ধরে আশ্বাস দিচ্ছিল। ডাক্তারের সাথে কথা বলার পর রিফাত জানতে পারল মিমের তেমন গুরুতর কিছু হয়নি, কিছু সাধারণ গ্যাসের সমস্যা। ঔষধ নিয়ে ফেরার পথে মিম খুব খুশি ছিল। রিফাত ভাইয়া, তুমি না থাকলে আমি কি করতাম? মিম কথাটা বলার সময় এমনভাবে রিফাতের দিকে তাকালো যেন রিফাত তার জীবনের একমাত্র ভরসা। মিমের চোখের গভীরতা রিফাতকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে রিফাত ভুলে গিয়েছিল যে মিম লাবণীর ছোট বোন। তার মনে হচ্ছিল এই মেয়েটা যেন ওর নিজের যত্নে বড় হয়েছে, আর এখন তার ভালোবাসা চাইছে। ফেরার পথে মিম আবদার করল, রিফাত ভাইয়া, আইসক্রিম খাবো। রিফাত হেসে বলল, এখন? মিম বলল, হ্যাঁ, তোমার সাথে বের হয়েছি, আইসক্রিম না খেলে কি হয়? রিফাত রাজি হয়ে গেল। ওরা দুজনে একটা আইসক্রিমের দোকানে গিয়ে বসল। মিম খুব মজা করে আইসক্রিম খাচ্ছিল। তার ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম রিফাতের চোখ এড়াল না। মিমকে তখন একদম বাচ্চা মেয়ের মতো লাগছিল, আবার কখনো কখনো তার চোখে রিফাত দেখছিল এক গভীর চাহনি, যা একজন প্রাপ্তবয়স্কা নারীর চোখে থাকে। সেদিন মিম রিফাতের সঙ্গে অনেক কথা বলল, তার স্বপ্ন নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে। সে বলল সে নাকি রিফাতের মতো একজন ভালো মানুষকেই বিয়ে করতে চায়, যা তাকে বুঝবে, তার পাশে থাকবে। রিফাত শুধু শুনছিল আর হাসছিল, কিন্তু মিমের কথাগুলো তার মনে গেঁথে যাচ্ছিল। এই ঘটনার পর থেকে মিম আরও বেশি করে রিফাতের জীবনে জড়িয়ে পড়তে লাগল। লাবণী নিজের পড়াশোনা আর নতুন চাকরির জন্য প্রায় বাইরে থাকত, ফলে মিম আর রিফাতের দেখা করার সুযোগ বেড়ে গেল। মিম মাঝে মাঝেই ফোন করে রিফাতকে ডাকত, রিফাত ভাইয়া, একটু ছাদে আসবে, একা একা ভালো লাগছে না।
রিফাতও কেন যেন মিমের ডাকে সাড়া দিত। ছাদে বসে তারা দুজন গল্প করত। রাতের বেলা যখন আকাশ তারায় ভরে থাকত, মিম তখন রিফাতের পাশে বসে নিজের ছোট ছোট স্বপ্নগুলোর কথা বলত। আমি জানি লাবণী আপু তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু কিন্তু তুমি যে আমারও কত প্রিয় সেটা হয়তো কেউই জানে না। মিমের এই ধরনের কথাগুলো রিফাতের হৃদয়ে এক অদ্ভুত দোলা দিত। তার মনে একটা অপরাধবোধ জন্ম নিত, কিন্তু সেই অপরাধের আড়ালে লুকিয়ে থাকত এক নিষিদ্ধ আকর্ষণ। একদিন রাতে রিফাত ছাদে বসে একা সিগারেট খাচ্ছিল। মিম এলো হালকা গোলাপি রঙের একটা নাইট ড্রেস পরে। সিগারেট খাচ্ছ? মিম বলল। রিফাত চমকে উঠল। তুই এখনো ঘুমাসনি? মিম এসে রিফাতের পাশে বসল, খুব কাছে। ঘুম আসছিল না, তুমি এখানে একা বসে আছো দেখে ভাবলাম একটু তোমার সাথে গল্প করি। মিমের গা থেকে মিষ্টি একটা গন্ধ আসছিল। রাতের মৃদু বাতাস মিমের চুলগুলো উড়িয়ে রিফাতের মুখে এনে দিচ্ছিল। রিফাতের মনটা কেমন যেন আনচান করছিল। মিম তখন কোনো কথা না বলে রিফাতের দিকে তাকিয়েছিল। সেই নীরবতা ছিল শত শব্দের চেয়েও বেশি কিছু। সেই নীরবতা। মিম রিফাতের হাতটা আলতো করে ধরল। রিফাত মিমের দিকে তাকিয়ে রইল। মিমের চোখের গভীরতা যেন তাকে এক অজানা অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছিল, যেখানে শুধু নিষিদ্ধ ইচ্ছার খেলা। মিম ধীরে ধীরে রিফাতের হাতটা নিজের গালে রাখল। রিফাত মিমের নরম ত্বকের স্পর্শে চমকে উঠল। তুমি যদি আমাকে একটু বোঝো তাহলে আমার আর কিছুর দরকার নেই। মিমের এই কথাগুলো রিফাতের হৃদয়ে এক ঝড় তুলে দিল। রিফাত জানত এটা অন্যায়, এটা ভুল, কিন্তু মিমের এই সরলতা, এই আকুতি রিফাতকে দুর্বল করে দিচ্ছিল। সেই দিন থেকেই রিফাত আর মিমের সম্পর্ক এক নতুন মোড় নিল। তাদের দেখা সাক্ষাৎগুলো আরও গোপন আর গভীর হতে লাগল। মিম যখনই সুযোগ পেত রিফাতকে নিজের ঘরে ডাকত। রিফাতও নিজের অজান্তেই মিমের ডাকে সাড়া দিত। মিমের ঘরে বসেই তারা দুজন ঘণ্টার পর ঘণ্টা গল্প করত। মিম রিফাতকে নানাভাবে প্রভাবিত করত। লাবণীর বিরুদ্ধে সে খুব চালাকি করে কথা বলত, যাতে রিফাত লাবণীকে ভুল বোঝে। মিম বলত, লাবণী আপু তো নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, তোমার কথা সে ভাবে না। তুমি যখন কষ্ট পাও তখন আমি ছাড়া আর কেই বা তোমার পাশে থাকে। মিমের কথাগুলো রিফাতের মনে বিষের মতো কাজ করত। সে লাবণীর প্রতি সন্দেহপ্রবণ হয়ে উঠছিল। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, মিম রিফাতের ফোনে মেসেজ করল, রিফাত ভাইয়া, আমার খুব একা লাগছে, তুমি কি একটু আমার ছাদে আসবে? রিফাত প্রথমে দ্বিধায় পড়ে গেল, এত রাতে যাওয়া কি ঠিক হবে? কিন্তু মিমের আকুতি রিফাতকে দুর্বল করে দিল। রিফাত নিঃশব্দে ছাদের দিকে হাঁটা দিল। মিম আগে থেকেই ছাদে অপেক্ষা করছিল। মিম সেদিন একটা সাদা রঙের পাতলা টপস আর শর্টস পরেছিল। রাতের অন্ধকারে মিমকে আরও বেশি মায়াবী দেখাচ্ছিল। একা এসেছি? মিম হাসতে হাসতে বলল। রিফাত মিমের দিকে তাকিয়ে রইল। মিমের শরীর থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল, যা রিফাতকে মাতাল করে দিচ্ছিল। মিম রিফাতের পাশে এসে বসল। রিফাত ভাইয়া, আমার না তোমাকে খুব দরকার। মিম কথাটা বলার সময় রিফাতের কাঁধে মাথা রাখল। রিফাতের বুকে এক অন্যরকম অনুভূতি হতে লাগল। তার হাতের স্পর্শ ওর ত্বকে এক নতুন উষ্ণতা ছড়াত, আর প্রতিটা স্পর্শে সে যেন আরও গভীরে তলিয়ে যাচ্ছিল। রিফাত জানত এটা ভুল, কিন্তু নিজেকে আটকাতে পারছিল না। মিমের নরম শরীর রিফাতের শরীরের সাথে লেগেছিল। মিমের শ্বাস-প্রশ্বাস রিফাতের ঘাড়ে এসে লাগছিল, যা রিফাতকে আরও বেশি উন্মত্ত করে তুলছিল। রিফাত ধীরে ধীরে মিমের চুলগুলো স্পর্শ করল। মিম চোখ বন্ধ করে রিফাতের স্পর্শ অনুভব করছিল। সেই মুহূর্তে তাদের দুজনের মাঝে যে নিস্তব্ধতা ছিল তা শত শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। এক অদৃশ্য সুতোয় তারা যেন বাঁধা পড়ছিল। মিম ধীরে ধীরে রিফাতের দিকে তাকাল। তার চোখে ছিল এক অদ্ভুত চাহনি, যা রিফাতকে তার দিকে আরও বেশি টানছিল। মিম ধীরে ধীরে রিফাতের দিকে এগিয়ে এলো। তাদের ঠোঁট প্রায় কাছাকাছি চলে এলো। রিফাত চোখ বন্ধ করে ফেলল। সে জানত এই মুহূর্তটা তাদের জীবনের এক নতুন মোড় ঘুরিয়ে দেবে, এক নিষিদ্ধ সম্পর্কের দিকে তাদের ঠেলে দেবে। কিন্তু সেই মুহূর্তের জন্য রিফাত তার সব ভয়, সব দ্বিধা ভুলে গিয়েছিল।
সেই রাতে যা ঘটেছিল তা রিফাতকে চিরদিনের জন্য লাবণী থেকে দূরে সরিয়ে দিল। মিমের সেই আবেদন, সেই স্পর্শ রিফাতকে এক নতুন জগতের স্বাদ দিয়েছিল, যা ছিল একদিকে গভীর প্রেম আর অন্যদিকে এক নিষিদ্ধ টান। রিফাত লাবণীকে ঠকাচ্ছিল, সে জানত, কিন্তু মিমের মায়াজাল থেকে সে নিজেকে বের করতে পারছিল না। মিম এখন রিফাতের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। তারা দুজন এখন আর শুধু ভাই বোন বা প্রেমিকার ছোট বোন ছিল না, তাদের সম্পর্কটা আরও গভীর, আরও জটিল হয়ে উঠেছিল। লাবণী এসবের কিছুই জানত না, সে তার ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করত। সে জানত না তার চোখের সামনেই তার ছোট বোন তার প্রেমিককে ধীরে ধীরে নিজের করে নিচ্ছে। মিম খুব চালাকি করে রিফাত আর লাবণীর সম্পর্ককে দুর্বল করে দিচ্ছিল। সে লাবণীকে নিয়ে রিফাতের কাছে বাজে কথা বলত, লাবণীকে অন্য ছেলেদের সাথে গল্প করতে দেখলে সেই বিষয়গুলোকে বড় করে দেখাত। রিফাতও মিমের কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছিল। সে লাবণীর প্রতি সন্দেহপ্রবণ হয়ে উঠছিল। রিফাত নিজেকে নিয়ে ভাবত, সে কি করছে? সে কি লাবণীকে সত্যিই ভালোবাসে না, নাকি মিমের প্রতি তার এক সাময়িক মোহ? কিন্তু মিমের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে রিফাত এক অন্যরকম শান্তি পেত, যা সে লাবণীর সাথে পেত না। মিমের নরম শরীরের বক্রতা রিফাতের হাতের মুঠোয় এক অব্যক্ত আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছিল, যা অস্বীকার করা অসম্ভব ছিল। রিফাত তার বিবেকের সাথে যুদ্ধ করত, কিন্তু প্রতিবারই তার প্রবৃত্তি জয়ী হতো। একদিন লাবণী রিফাতকে ডেকে নিয়ে বলল, রিফাত, তোমার কি হয়েছে? তুমি আজকাল আমার সাথে কথা বলো না, দেখা করো না, তুমি কি আমাকে আর ভালোবাসো না? লাবণীর চোখে ছিল জল। রিফাত লাবণীকে মিথ্যা বলতে পারছিল না, আবার সত্যিটাও বলতে পারছিল না। সে শুধু লাবণীর দিকে তাকিয়ে রইল। লাবণী রিফাতের নীরবতা দেখে আরও কষ্ট পেল। তুমি আমাকে বলো, কি হয়েছে? অন্য কোনো মেয়ে আছে? লাবণী প্রশ্ন করল। রিফাত চমকে উঠল। সে মিমের কথা বলতে পারল না। না লাবণী, এমন কিছু না, আমি একটু চাপে আছি, রিফাত মিথ্যা বলল। লাবণী রিফাতের মিথ্যাটা বুঝতে পারল না। সে রিফাতকে বিশ্বাস করল, কিন্তু তার মনে এক গভীর সন্দেহ জন্মে গেল। লাবণী যখনই রিফাতের সাথে সময় কাটাতে চাইত, মিম কোনো না কোনো অজুহাতে তাদের মাঝে চলে আসত। কখনো মিম অসুস্থ হয়ে পড়ত, কখনো তার কোনো জরুরি কাজ পড়ে যেত, আর রিফাতকে সে একা ছাড়তে চাইত না। মিমের এই ধরনের কার্যকলাপ লাবণীর নজরে পড়ল। লাবণী বুঝতে পারল মিম রিফাতের প্রতি কেমন যেন অতিরিক্ত আগ্রহী, কিন্তু লাবণী তার ছোট বোনকে বিশ্বাস করত, তাই সে এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিল না। কিন্তু মিম আরও বেশি করে রিফাতকে নিজের দিকে টানতে লাগল। মিম রিফাতকে এমন সব আবেগঘন কথা বলত, যা রিফাতের মনকে আরও দুর্বল করে দিত। রিফাত ভাইয়া, তুমিই আমার সব, তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। মিমের এই ধরনের কথাগুলো রিফাতকে এক ভয়াবহ মায়াজালে জড়িয়ে ফেলল। রিফাত জানত সে এক ভুল করছে, কিন্তু সেই ভুল থেকে সে নিজেকে বের করতে পারছিল না। তাদের সম্পর্কটা এখন গভীর থেকে গভীরে প্রবেশ করছিল, এমন এক পর্যায়ে যেখানে ফিরে আসার আর কোনো পথ ছিল না। রিফাত আর মিম এখন আর লুকোছাপা করত না। যখনই সুযোগ পেত তারা একে অপরের সাথে সময় কাটাত, একে অপরকে স্পর্শ করত। মিম রিফাতের কাছে আরও বেশি করে নিজেকে উন্মুক্ত করত, যা রিফাতকে আরও বেশি তার দিকে টানত। রিফাত মিমের দিকে যখন তাকাত, তার চোখে লাবণীর ছবি ভেসে উঠত, কিন্তু সেই ছবিটাও মিমের মোহময় উপস্থিতির কাছে ফিকে হয়ে যেত। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা রিফাত নিজেও জানত না। সে শুধু জানত সে এক গভীর খাদে নেমে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব হবে না। লাবণীর প্রতি তার অপরাধ বোধ দিন দিন বাড়ছিল, কিন্তু মিমের প্রতি তার আকর্ষণও সমানভাবে বাড়ছিল। রিফাত এখন দুই বোনের ভালোবাসার দ্বন্দ্বে আটকা পড়েছিল, যেখানে কোনো সামাজিক মর্যাদা ছিল না, ছিল শুধু এক নিষিদ্ধ প্রেমের টান। রিফাত নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করত। মিমের সান্নিধ্যে সে যেমন এক ধরনের উত্তেজনা পেত, লাবণীর প্রতি তার বিশ্বাস আর ভালোবাসার ভিত্তি নড়বড়ে হয়ে যাচ্ছিল। মিম খুব বুদ্ধিমতী ছিল, সে বুঝতে পারত রিফাতের দুর্বলতা কোথায়। রিফাত যখন তার চাকরির অনিশ্চয়তা নিয়ে হতাশ হতো, তখন লাবণী তাকে উৎসাহ দিত, সব ঠিক হয়ে যাবে রিফাত, আমরা একসাথে সব সামলে নেব। লাবণীর এই বাস্তববাদী কথাগুলো রিফাতকে স্বস্তি দিলেও
মিম অন্যভাবে তাকে সান্ত্বনা দিত। মিম রিফাতের কাঁধে মাথা রেখে বলতো, তুমি তো আমার হিরো, তুমি কিচ্ছু ভেবো না, আমি তো আছি তোমার পাশে, সব সময় থাকব। মিমের এই আবেগঘন কথাগুলো রিফাতের মনকে অনেক বেশি দুর্বল করে দিত। তার মনে হতো মিম তাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসে, শুধু তাকেই চায়। লাবণীর ভালোবাসা যেন ভবিষ্যতের শর্তে বাঁধা, আর মিমের ভালোবাসা যেন কেবলই বর্তমানের গভীর আবেগে ভরা। এক বৃষ্টি ভেজা বিকেলে রিফাত আর মিম ছাদে বসেছিল। আকাশ কালো মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। লাবণী সেদিন একটা জরুরি সেমিনার অ্যাটেন্ড করতে গিয়েছিল। মিম রিফাতের গা ঘেঁষে বসেছিল। ঠান্ডা হাওয়ায় মিম একটু পাঁপছিল। রিফাত নিজের শার্ট খুলে মিমকে দিল। মিম রিফাতের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিল। সেই হাসি রিফাতের বুকে এক অন্যরকম শিহরণ জাগাল। তুমি খুব ভালো রিফাত ভাইয়া, তুমি না থাকলে আমার কি হতো কে জানে। মিমের গলাটা কেমন যেন ভারী শোনাচ্ছিল। রিফাত মিমের দিকে তাকিয়ে দেখল তার চোখে জল। কি হয়েছে মিম? রিফাত জিজ্ঞাসা করল। মিম মাথা নেড়ে কিছু বলল না, শুধু রিফাতকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মিমের নরম শরীর রিফাতের শরীরের সাথে মিশে এক হয়ে গেল। বৃষ্টির ছাঁট তাদের গায়ে লাগছিল, আর তাদের শরীরের উষ্ণতা যেন সেই ঠান্ডাকে হারিয়ে দিচ্ছিল। রিফাত মিমের পিকে হাত রাখল। মিমের নিঃশ্বাস দ্রুত হচ্ছিল, আর রিফাতও নিজের ভেতরের উত্তেজনা অনুভব করছিল। এই মুহূর্তটা ছিল এক নিষিদ্ধ আনন্দ আর গভীর অপরাধবোধের মিশ্রণ। রিফাত জানত এই স্পর্শ ভুল, কিন্তু মিমের আকুতি আর তার নিজের আকাঙ্ক্ষা তাকে আর কোনো কিছু ভাবতে দিচ্ছিল না। মিম হঠাৎ রিফাতের দিকে মুখ তুলে তাকাল। তার ভেজা চুলগুলো মুখ ঢেকে রেখেছিল। রিফাত ধীরে ধীরে মিমের মুখ থেকে চুলগুলো সরিয়ে দিল। মিমের চোখগুলো লাল ছিল, সম্ভবত কান্নার জন্য। আমার তোমাকে ছাড়া আর কিছু ভালো লাগে না রিফাত ভাইয়া। মিমের কথাগুলো রিফাতের হৃদয়ে গভীর প্রভাব ফেলল। রিফাত মিমের কপালে আলতো করে চুমু খেল। মিম চোখ বন্ধ করে রিফাতের স্পর্শ অনুভব করছিল। সেই মুহূর্তটা ছিল এক অন্যরকম, যেখানে শুধু তারা দুজন ছিল, আর ছিল তাদের নিষিদ্ধ আকর্ষণ। সেই দিনের পর থেকে রিফাত আর লাবণীর মধ্যে দূরত্ব আরও বাড়তে লাগল। লাবণী বুঝতে পারছিল রিফাত তাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু কারণটা সে খুঁজে পাচ্ছিল না। লাবণী সরাসরি রিফাতকে জিজ্ঞাসা করত, তোমার কি আর আমাকে ভালোবাসতে ভালো লাগে না? রিফাত তখন মিথ্যা অজুহাত দিত, চাপ, কাজের চাপ। লাবণী কষ্ট পেত, কিন্তু রিফাতকে অবিশ্বাস করতে পারত না। অন্যদিকে মিম রিফাতের জীবনে আরও বেশি করে প্রভাব বিস্তার করছিল। সে লাবণী রিফাতকে অবিশ্বাস করতে চাইল না, কিন্তু তার মনে এক গভীর অস্থিরতা কাজ করছিল। এদিকে মিম আরও বেশি করে রিফাতকে নিজের দিকে টানতে লাগল। মিম রিফাতকে এমন সব কথা বলত যা রিফাতের মনকে আরও দুর্বল করে দিত। রিফাত ভাইয়া, তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। মিমের এই ধরনের কথাগুলো রিফাতকে এক ভয়াবহ মায়াজালে জড়িয়ে ফেলল। রিফাত জানত সে এক ভুল করছে, কিন্তু সেই ভুল থেকে সে নিজেকে বের করতে পারছিল না। তাদের সম্পর্কটা এখন আরও গভীর, আরও নিষিদ্ধ হয়ে উঠেছিল। রিফাত আর মিম এখন একে অপরের শরীরের স্পর্শে শান্তি খুঁজে পেত, যা তারা লাবণীর সাথে পেত না। রিফাত জানত এই সম্পর্কটা ভুল, কিন্তু সে এই ভুল থেকে বেরোতে পারছিল না। মিম এখন রিফাতের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। রিফাত আর মিম এখন লুকোছাপা করত না। যখনই সুযোগ পেত তারা একে অপরের সাথে সময় কাটাত, একে অপরের কাছে নিজেদের উজাড় করে দিত। তবে এই গল্পের পরিণতি কি হবে তা আপনারা যদি জানতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা খুব শীঘ্রই আসব, কিন্তু সেই খুব শীঘ্রই কবে আসবে তা রিফাত বা লাবণী কেউই জানত না। তাদের জীবনের গল্পটা যেন এক অন্তহীন নাটকের মতো, যার প্রতিটি দৃশ্যে নতুন মোড় আসছিল। লাবণীর মনে যে সন্দেহের বীজ উপ্ত হয়েছিল তা দিনে দিনে মহিরুহে পরিণত হচ্ছিল। রিফাতের এড়িয়ে চলা, মিমের অতিমাত্রায় ঘনিষ্ঠতা, সব কিছুই লাবণীর চোখে ধরা পড়ছিল। এক বিটেলে লাবণী রিফাতকে তার ঘরের বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে দেখল। রিফাতের চোখগুলো ছিল কেমন যেন শূন্য, তার মুখে ছিল এক গভীর চিন্তার ছাপ। লাবণী তার পাশে গিয়ে দাঁড়াল। রিফাত, তোমার কি হয়েছে? তুমি আজকাল আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? লাবণীর গলাটা কেমন যেন কেঁপে উঠল। রিফাত চমকে উঠল। লাবণীর দিকে না তাকিয়েই বলল, না তো, কি আবার হবে? লাবণী রিফাতের হাতটা ধরল। তোমার চোখ বলছে তুমি মিথ্যে বলছ, আমার দিকে তাকাও। রিফাত অনিচ্ছা সত্ত্বেও লাবণীর দিকে তাকাল।
লাবণী দেখল তার চোখে এক গভীর অপরাধবোধের ছায়া। তুমি কি মিমকে? লাবণী প্রশ্নটা শেষ করতে পারল না। তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। রিফাত কিছু বলতে পারছিল না। তার নীরবতা লাবণীর হৃদয়ে তীরের মতো বিঁধছিল। সেই মুহূর্তে লাবণী বুঝতে পারল তার সব সন্দেহ সত্যি। তার ভালোবাসার মানুষটা তার ছোট বোনের সাথে এমন এক সম্পর্কে জড়িয়ে পড়েছে যা কল্পনাতীত। লাবণীর চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে লাগল। তুমি আমার সাথে এটা কি করলে রিফাত? লাবণীর গলায় ছিল এক গভীর যন্ত্রণা। রিফাত লাবণীর হাতটা ছেড়ে দিয়ে দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়াল। সে লাবণীর চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। সেই মুহূর্তে তাদের বহুদিনের ভালোবাসার বাঁধন যেন ছিঁড়ে যাচ্ছিল। লাবণী আর একটি কথাও না বলে সেখান থেকে চলে গেল। তার হৃদয় ছিল এক অনন্ত শূন্যতা। লাবণী সেদিন রাতে ঘুমাতে পারল না। তার মনটা ছিল এক ভাঙা আয়নার মতো, যেখানে সব স্বপ্ন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না তার নিজের বোন, যার সাথে সে ছোটবেলা থেকে হেসে খেলে বড় হয়েছে, সেই তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। পরের দিন সকালে যখন লাবণী মিমির সাথে কথা বলতে গেল, মিম তখন তার ঘরে বসে হাসছিল। তার চোখে ছিল এক অদ্ভুত চকমক। মিম, তুই রিফাতের সাথে কি করছিস? লাবণীর গলাটা ছিল পাথরের মতো শক্ত। মিম চমকে উঠল। কেন আপু, কি হয়েছে? মিম মুখটা এমনভাবে বানালো যেন সে কিছুই জানে না। লাবণী মিমের হাতটা শক্ত করে ধরল। মিথ্যে বলিস না আমার সাথে, আমি সব জানি। মিমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি জানো আপু? মিমের গলায় ভয়ের ছাপ। আমি জানি তুই রিফাতের সাথে সম্পর্ক করছিস। তুই জানিস না ও আমার প্রেমিক? লাবণীর গলাটা কেঁপে উঠল। মিম লাবণীর হাতটা ছাড়িয়ে নিল। তার চোখে তখন আর ভয়ের কোনো ছাপ ছিল না, ছিল এক শীতল জেদ। হ্যাঁ, আমি রিফাত ভাইয়াকে ভালোবাসি। তুমি কি করবে? তুমি তো ওকে সময় দিতে পারো না, সব সময় নিজের চাকরি আর পড়াশোনা নিয়ে ব্যস্ত। রিফাত ভাইয়াকে আমিই বুঝি, আমিই তার পাশে থাকি। মিমের কথাগুলো লাবণীর কানে বিষের মতো লাগছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার ছোট বোন এমন কথা বলতে পারে। তুই নিজের বোনের সাথে এমন করলি? লাবণীর চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। ভালোবাসা তো আর দেখে আসে না আপু, আর রিফাত ভাইয়াও তো আমাকেই চায়। তুমি তো শুধু টাকা আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তোমার জীবনে রিফাত ভাইয়ার কোনো প্রয়োজন নেই। মিমের কথাগুলো ছিল তীক্ষ্ণ তীরের মতো, যা লাবণীর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। সেই দিন থেকেই তাদের বাড়িতে এক নীরব যুদ্ধের শুরু হল। লাবণীর বাবা মা, যারা রিফাতকে নিজেদের ছেলের মতোই ভালোবাসতেন, তারাও প্রথমে কিছু বুঝতে পারছিলেন না। লাবণীর নীরবতা আর মিমের অতিমাত্রায় উচ্ছ্বাস তাদের চোখে ধরা পড়ছিল। লাবণী অনেক চেষ্টা করল বিষয়টা তাদের না জানাতে, কিন্তু তার ভেতরের কষ্ট তাকে শেষ পর্যন্ত বাধ্য করল সবকিছু বলার জন্য। এক রাতে যখন সবাই খাবার টেবিলে বসেছিল, লাবণী মাথা নিচু করে তার বাবা মাকে সব জানাল। রিফাত আর মিমের সম্পর্কের কথা শুনে তাদের বাবা মা যেন আকাশ থেকে পড়লেন। মার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, বাবা যেন পাথর হয়ে গিয়েছিলেন। এটা তুই কি করলি মিম? বাবার গলাটা ছিল ভারী। মিম মাথা নিচু করে বসেছিল, কোনো কথা বলছিল না। পরের দিন সকালেই রিফাতকে ডাকা হলো। রিফাত যখন তাদের বাড়িতে এলো তখন তার মুখটা ছিল ফ্যাকাশে। লাবণীর বাবা তাকে প্রশ্ন করলেন, রিফাত, তুমি এটা কি করেছ? লাবণীর সাথে এতদিনের সম্পর্ক, আর তুমি? রিফাত মাথা নিচু করেছিল, কোনো উত্তর দিতে পারছিল না। তার নীরবতাটাই সব কিছুর উত্তর দিয়ে দিচ্ছিল। লাবণীর মা কান্নায় ভেঙে পড়লেন। আমি কখনো ভাবিনি রিফাত তুমি এমনটা করবে। রিফাত, তুমি তো আমাদের ছেলের মতো ছিলে। রিফাত লাবণীর মায়ের দিকে তাকিয়ে দেখল, তার চোখে ছিল এক গভীর ঘৃণা আর কষ্ট। রিফাতের হৃদয় যেন ছিঁড়ে যাচ্ছিল। সে লাবণীর দিকে তাকালো, লাবণীর চোখেও ছিল শুধু শূন্যতা। মিম তখন ঘরে ছিল না, সম্ভবত সে এই মুখোমুখি পরিস্থিতি এড়াতে চেয়েছিল। সেই দিনই রিফাতের সাথে লাবণীর সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। লাবণীর বাবা স্পষ্ট জানিয়ে দিলেন রিফাতের সাথে তাদের পরিবারের আর কোনো সম্পর্ক থাকবে না। রিফাত মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার মনে ছিল এক গভীর অপরাধবোধ আর এক অজানা ভয়। সে যা করেছে তার জন্য তাকে যে এমন কঠিন পরিণতি ভোগ করতে হবে তা সে কখনো কল্পনাও করেনি। লাবণীর জীবনটা যেন এক মুহূর্তে এলোমেলো হয়ে গেল। তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব কিছুই যেন অন্ধকারে ডুবে গেল। সে নিজেকে গুটিয়ে নিল, কারোর সাথে কথা বলতো না, নিজের ঘরে একা বসে থাকত। অন্যদিকে রিফাত যখন লাবণীর বাড়ি থেকে বেরিয়ে আসছিল, মিম তখন তার পথ আগলে দাঁড়াল। রিফাত ভাইয়া, তুমি চলে যাচ্ছ?
মিমের চোখে ছিল এক অদ্ভুত জিজ্ঞাসা। রিফাত মিমের দিকে তাকালো। তার মনে হল এই মেয়েটা, যার জন্য সে সব কিছু হারালো, সে কি সত্যিই তার ভালোবাসার যোগ্য? সব শেষ হয়ে গেল মিম, আমার সাথে লাবণীর সব শেষ। রিফাতের গলায় ছিল এক গভীর হতাশা। মিম তখন রিফাতের হাতটা ধরল। না রিফাত ভাইয়া, কিছুই শেষ হয়নি, তুমি তো আছো, আমি তো আছি। মিমের কথাগুলো রিফাতকে কিছুটা স্বস্তি দিলেও তার মনে এক অজানা ভয় কাজ করছিল। তাদের সম্পর্কটা কি সত্যি স্থায়ী হবে, নাকি এটাও এক সাময়িক মোহ? রিফাত আর মিমের সম্পর্ক এবার আর গোপন থাকল না। পাড়ার সবাই জেনে গেল তাদের সম্পর্কের কথা। মিমের বাবা মা প্রথমে মিমকে অনেক বকাঝকা করলেন, কিন্তু মিম ছিল তার জেদে অটল। আমি রিফাত ভাইয়াকে ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। মিমের এই জেদ দেখে তার বাবা মাও একসময় হাল ছেড়ে দিলেন। তারা জানতেন মিমকে বোঝানো অসম্ভব, কিন্তু লাবণীর সাথে তাদের সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। লাবণী আর মিমের দিকে ফিরেও তাকাত না। দুই বোনের সম্পর্কটা যেন চিরদিনের জন্য ভেঙে গিয়েছিল। তাদের পরিবারে নেমে এলো এক গভীর বিষাদের ছায়া। পাড়ার সবাই রিফাত আর মিমের সম্পর্ককে মেনে নিতে পারছিল না। অনেকেই তাদের দিকে বাঁকা চোখে তাকাত, ফিসফিস করে কথা বলত। রিফাত আর মিম সমাজের কাছে যেন এক বিতর্কের জন্ম দিয়েছিল। রিফাত আর মিমের ভালোবাসা কি সত্যি জয়ী হতে পেরেছিল, নাকি এই ভালোবাসার আড়ালে লুকিয়েছিল শুধু এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা আর আত্মধ্বংসের গল্প? মাস পেরিয়ে বছর গড়াতে লাগল। রিফাত আর মিম বিয়ে করল। এক সাদামাটা অনুষ্ঠান, যেখানে তাদের দুই পরিবারের কেউই উপস্থিত ছিল না, শুধু কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এসেছিল। রিফাত তখন এক নতুন চাকরি পেয়েছিল, যা আগের চেয়ে ভালো ছিল। মিম তখনও কলেজে পড়ছিল, কিন্তু তার চোখে মুখে এক নতুন ঝলক। সে যেন তার ভালোবাসাকে জয় করতে পেরেছে, এমন এক তৃপ্তি তার মনে কাজ করছিল। কিন্তু তাদের সম্পর্কটা কি সত্যি সুখের ছিল? রিফাতের মনে লাবণীর কথা প্রায়ই মনে পড়ত। লাবণীর প্রতি তার অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। মিমকে নিয়ে সে যেমন এক ধরনের আনন্দ পেত, তেমনি এক গভীর শূন্যতাও অনুভব করত। মিম যখন রিফাতের কাছে আসত, তার শরীর যখন রিফাতের শরীর স্পর্শ করত, তখন রিফাতের মনে লাবণীর স্মৃতি ভেসে উঠত। মিম যখন রিফাতকে ভালোবাসার কথা বলত, তখন রিফাতের মনে প্রশ্ন জাগত, এটা কি সত্যিই ভালোবাসা, নাকি শুধু এক জেদ? মিমের সেই উচ্ছলতা, সেই চঞ্চলতা ধীরে ধীরে রিফাতের কাছে কেমন যেন অর্থহীন মনে হতে শুরু করল। সে দেখত মিম এখনও সেই ছোট্ট মেয়েটার মতো, যে শুধু নিজেকে নিয়ে ভাবে। অন্যদিকে লাবণী ধীরে ধীরে সামলে নিচ্ছিল। সে তার পড়াশোনা শেষ করল আর একটা ভালো চাকরি পেল। সে নিজের সব স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে শুরু করল। লাবণী জানত রিফাতের বিশ্বাসঘাতকতা তাকে অনেক আঘাত দিয়েছে, কিন্তু সে ভেঙে পড়লে চলবে না। লাবণী নিজেকে আরও শক্তিশালী করে তুলল। সে তার কষ্টের কথা কারো কাছে বলত না, কিন্তু তার চোখের কোণে লেগে থাকত এক গভীর বিষাদ। সে জানত রিফাত আর মিমের সাথে তার সম্পর্কটা আর কোনোদিন স্বাভাবিক হবে না। তার বাবা মা তার পাশে ছিলেন, তারাই তার একমাত্র আশ্রয়। লাবণী শহরের বাইরে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য। সে তার অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাইছিল। রিফাত আর মিমের বিয়ের পর প্রথম বছরটা মোটামুটি ভালোই কাটল। মিম তখনও তার কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। রিফাত তার চাকরি নিয়ে ব্যস্ত থাকত। তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া হলেও ভালোবাসার গভীরতা দিয়ে তারা সব সামলে নিত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের ভেতরের ফাটলগুলো স্পষ্ট হতে শুরু করল। মিম ছিল খুবই জেদি আর সে শুধু নিজের স্বপ্নকেই দেখত। একদিন রাতে তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হলো। মিম রিফাতকে আঘাত করে কথা বলল, তুমি আমার জীবনটা নষ্ট করেছ রিফাত ভালিয়া, তুমি আমাকে সুখী করতে পারো না। রিফাত মিমের কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেল। এই মেয়েটার জন্য সে তার সব কিছু হারাল, আর আজ সে তাকেই দোষারোপ করছে। আমি তোমার জীবন নষ্ট করেছি? তুমি ভুলে গেছ কার জন্য আমি লাবণীকে ছেড়ে এসেছিলাম, কার জন্য আমার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল? রিফাতের গলাটা ছিল ভারী। মিম তখন হেসে উঠল, এক শীতল হাসি। তুমি কি ভেবেছ আমি তোমাকে জোর করে ধরে রেখেছিলাম? তুমি নিজেই তো আমার দিকে এসেছ। মিমের কথাগুলো রিফাতের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সে বুঝতে পারছিল মিম কখনোই তাকে ভালোবাসেনি, শুধু তার জেদ আর অহংকারের জন্য তাকে ব্যবহার করেছে। সেই রাতে রিফাত আর মিমের মধ্যে সম্পর্কটা পুরোপুরি ভেঙে গেল। রিফাত সেদিন রাতে নিজের রুমে একা বসে কাঁদছিল। তার চোখের সামনে লাবণীর মুখটা ভেসে উঠছিল। সে বুঝতে পারছিল সে কত বড় ভুল করেছে। সে লাবণীকে ঠকিয়েছিল, আর তার পরিণতি আজ তাকে ভোগ করতে হচ্ছে।
রিফাত নিজেকে অনেক বেশি একা অনুভব করছিল। সে জানত এই পৃথিবীতে তার আর কেউ নেই। এদিকে লাবণী তার কর্মস্থলে নতুন একটা প্রজেক্টে কাজ করার জন্য ইউরোপে যাওয়ার সুযোগ পেল। তার জীবনটা যেন নতুন মোড় নিচ্ছিল। সে তার সব অতীতকে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে চাইছিল। লাবণীর বাবা মা তাকে এই সিদ্ধান্তকে সমর্থন করলেন। তারা জানতেন লাবণীকে এই কষ্ট থেকে বের করে আনতে হলে তাকে নতুন করে শুরু করতে হবে। লাবণী ইউরোপে চলে গেল। তার মনে ছিল এক নতুন আশা আর আকাঙ্ক্ষা। সে জানত এইবার সে শুধু নিজের জন্য বাঁচবে। লাবণীর চলে যাবার কয়েক মাস পর রিফাত আর মিমের বিচ্ছেদ হয়ে গেল। মিম রিফাতের সাথে থাকতে রাজি ছিল না। সে চাইত তার নিজের স্বাধীনতা। রিফাতও বুঝতে পারছিল তাদের সম্পর্কটা আর টিকে থাকার মতো নয়। তাদের বিচ্ছেদটা ছিল এক নীরবতা আর তিক্ততার মিশ্রণ। কোনো বড় নাটকীয়তা ছিল না, ছিল শুধু এক গভীর শূন্যতা। রিফাত আবার একা হয়ে গেল। তার জীবনটা যেন এক ভাঙা আয়নার মতো হয়ে গেল, যেখানে সব স্বপ্ন টুকরো টুকরো হয়ে পড়েছিল। তার চাকরিটাও তখন তেমন ভালো চলছিল না। সে নিজেকে নিয়ে হতাশায় ভুগছিল। রিফাত তখন নিজের বাবা মায়ের কাছে ফিরে গেল। তারা রিফাতকে মেনে নিলেন, কিন্তু তাদের চোখে ছিল এক গভীর বিষাদ। রিফাত বুঝতে পারছিল সে তাদের কত কষ্ট দিয়েছে। সে তার ভুলগুলো বুঝতে পারছিল, কিন্তু এখন আর ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। রিফাত তার জীবনকে নতুন করে সাজাতে চাইল, কিন্তু তার মনে ছিল লাবণীর স্মৃতি। সে জানত লাবণীকে সে আর কোনোদিন ফিরে পাবে না। বছর পেরিয়ে গেল। লাবণী ইউরোপে নিজের কর্মজীবনে সফল হল। সে নিজের একটা বাড়ি কিনল, নিজের জন্য নতুন করে জীবন সাজাল। তার জীবনে নতুন এক মানুষ এলো, যে তাকে ভালোবাসতে জানত, তাকে বিশ্বাস করত। লাবণী সেই মানুষটার সাথে নিজের জীবন নতুন করে শুরু করল। তার মনে রিফাতের স্মৃতিটা এখন আর ততটা কষ্ট দেয় না, বরং এক তিক্ত অভিজ্ঞতা হিসাবে রয়ে গেছে। সে বুঝেছিল ভালোবাসার সাথে বিশ্বাসের একটা গভীর সম্পর্ক আছে। সেই মানুষটার নাম রবিন। রবিন ছিল একজন বাঙালি প্রকৌশলী, যিনি ইউরোপেই বেড়ে উঠেছিলেন। তার মধ্যে ছিল এক ধরনের শান্তি আর স্থিরতা, যা লাবণীর জীবনকে নতুনভাবে ভরিয়ে তুলল। তাদের সম্পর্কটা ছিল খুবই সহজ সরল, কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। এক সন্ধ্যায় যখন লাবণী আর রবিন তাদের ফ্ল্যাটে বসে গল্প করছিল, রবিন জিজ্ঞাসা করল, তোমার কি আর কখনো আগের জীবনটার কথা মনে পড়ে লাবণী? লাবণী রবিনের দিকে তাকিয়ে হেসে বলল, মনে তো পড়েই রবিন, কিন্তু আমি এখন অনেক বেশি খুশি। তুমি আমাকে এক নতুন জীবন দিয়েছ। লাবণীর চোখে ছিল এক গভীর তৃপ্তি। সে বুঝতে পারছিল তার জীবনটা এখন পরিপূর্ণ। অন্যদিকে রিফাত তখনও তার পুরনো পাড়াতেই ছিল। সে একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছিল, যা কোনো রকমে চলত। মিমকে সে আর দেখেনি। মিম নিজের মতো করে জীবন শুরু করেছিল। সে এক ধনী ব্যবসায়ীর সাথে জড়িয়ে পড়েছিল, যিনি তাকে মডেলিংয়ের সুযোগ করে দিয়েছিলেন। মিম এখন শহরের পরিচিত মুখ, তার নামডাক চারিদিকে। কিন্তু রিফাতের কাছে মিমের খবরগুলো এখন আর কোনো অর্থ রাখে না। তার মনে শুধু লাবণীর স্মৃতি। সে জানত লাবণী তার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। একদিন রিফাত তার পুরনো বন্ধু আকাশের সাথে দেখা করতে গেল। আকাশ ছিল রিফাতের একমাত্র বন্ধু, যে এই সব ঘটনার পরেও তার পাশে ছিল। কেমন আছিস রিফাত? আকাশ জিজ্ঞাসা করল। রিফাত দীর্ঘশ্বাস ফেলল। ভালো নেই রে আকাশ, লাবণীর কথা খুব মনে পড়ে। আমি কত বড় ভুল করেছি রে। আকাশের কাছে রিফাত তার মনের সব কথা খুলে বলল। সে জানত লাবণীকে হারানোর কষ্ট তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। রিফাত নিজেকে অপরাধী মনে করত। সে জানত তার সেই ক্ষণিকের দুর্বলতা তার জীবন থেকে সব আনন্দ কেড়ে নিয়েছে। লাবণীর প্রতি তার ভালোবাসাটা ছিল সত্য, কিন্তু মিমের মোহ তাকে অন্ধ করে দিয়েছিল। রিফাত এখন একা, তার জীবনে আর কোনো ভালোবাসা নেই। সে তার ভুলগুলো থেকে শিখছিল, কিন্তু সেই শিক্ষাটা ছিল অনেক বেশি কষ্টের। কয়েক বছর পর রিফাত একদিন একটা কফি শপে বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল এক পরিচিত মুখ, লাবণী। লাবণী তখন তার স্বামী রবিনের সাথে কফি খাচ্ছিল। লাবণীর পাশে রবিন বসেছিল। তাদের চোখে মুখে ছিল এক গভীর আনন্দ আর শান্তি। লাবণীর পরিবর্তন রিফাতকে অবাক করে দিল। লাবণী যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, তার মুখে এক স্নিগ্ধ হাসি। কেমন আছো রিফাত? লাবণীর গলায় ছিল এক ধরনের শান্তি। রিফাত উত্তর দিল, ভালো আছি লাবণী, তোমরা কেমন আছো?
রবিন এগিয়ে এলো। আমি রবিন, লাবণীর স্বামী। রবিন রিফাতের সাথে হাত মেলাল। রিফাত রবিনের দিকে তাকিয়ে দেখল, তার চোখে ছিল এক গভীর ভালোবাসা আর শ্রদ্ধা। দিশা তখন রিফাতের দিকে তাকিয়ে হাসছিল। রিফাত দিশাকে কোলে নিল। তার মনে এক অন্যরকম অনুভূতি হল। এই মেয়েটা লাবণীর মেয়ে। রিফাত বুঝতে পারছিল লাবণী তাকে ক্ষমা করে দিয়েছে। তাদের মধ্যে আর কোনো তিক্ততা নেই, আছে শুধু এক নীরব শ্রদ্ধা। লাবণী তখন রিফাতের কাজগুলো দেখল। সে দেখল রিফাত সত্যিই বদলে গেছে। সে এখন একজন ভালো মানুষ যে তার ভুলের প্রায়শ্চিত্ত করছে। সেই দিন রিফাত আর লাবণী একে অপরের সাথে অনেক কথা বলল। তাদের পুরনো দিনের কথা, তাদের ভালোবাসা, তাদের বিচ্ছেদ, সব কিছু নিয়েই তারা কথা বলল। লাবণী রিফাতকে বলল, রিফাত, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি জানি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। রিফাতের চোখে জল গড়িয়ে পড়ছিল। সে লাবণীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সেই দিন তাদের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হল, এক বন্ধুত্বের সম্পর্ক, যেখানে অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক আশা ছিল। লাবণী আর রবিন সেদিন সন্ধ্যায় রিফাতের এনজিওতে কিছু সাহায্য করার প্রতিশ্রুতি দিল। তারা জানত রিফাত এখন একজন ভালো মানুষ যে তার জীবনকে নতুন করে সাজাতে পেরেছে। লাবণী তখন রিফাতকে বলল, তোমার এই কাজটা খুব মহৎ রিফাত, তুমি আরও এগিয়ে যাও। রিফাত লাবণীর দিকে তাকিয়ে হাসল। তার মনে এক গভীর শান্তি অনুভব করল। দিশা তখন রিফাতের কোলে বসে খেলছিল। মিম, লাবণীর ছোট বোন, তার কথা তখনও অজানা রয়ে গেল। সে তার জীবন নিয়ে কতটা সুখী ছিল তা রিফাত বা লাবণী কেউ জানত না। তবে তারা জানত জীবনটা সবসময় একই রকম থাকে না, এটা পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হয়। গল্পের শেষে রিফাত তার অতীতের ভুলগুলো থেকে শিখল, লাবণী তার কষ্টকে শক্তিতে পরিণত করে নতুন জীবন শুরু করল, আর মিম, তার ভাগ্য তাকে কোথায় নিয়ে গেছে তা এক রহস্যই রয়ে গেল। কিন্তু এই গল্পটা আমাদের একটা জিনিস শেখায়, যে ভালোবাসা মানে শুধু আবেগ নয়, ভালোবাসা মানে বিশ্বাস, শ্রদ্ধা আর দায়িত্ব। যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন ভালোবাসাও তার পথ হারায়। প্রিয় রিমা আপা এবং আমার সকল পাঠকবৃন্দ, গল্পটা এখানেই শেষ নয়, বরং এক নতুন শুরুর ইশারা। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মোড় আসে যা তাকে আমূল পরিবর্তন করে দেয়। রিফাত, লাবণী এবং মিমের গল্পটিও ঠিক তেমনটাই। এখানে আমরা দেখলাম কিভাবে ক্ষণিকের মোহ আর দুর্বলতা একটি সুন্দর সম্পর্ককে ভেঙে দিতে পারে, আর কিভাবে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়। লাবণী তার জীবনকে নতুন করে সাজিয়ে প্রমাণ করল যে আত্মবিশ্বাস আর দৃঢ়তা থাকলে সব কষ্টকে জয় করা সম্ভব। আর রিফাত, সে তার ভুলের মাসুল গুণেও জীবনের নতুন অর্থ খুঁজে পেল মানব সেবার মধ্য দিয়ে। মিম হয়তো তার নিজের পথ বেছে নিয়েছে, কিন্তু তার এই সিদ্ধান্ত তাকে কতটা শান্তি দিয়েছে তা হয়তো এক প্রশ্নচিহ্নই রয়ে গেল। এই গল্পের প্রতিটি চরিত্রই আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। তারা ভুল করে, শেখে, হারায় এবং নতুন করে খুঁজে পায়। যদি আপনার জীবনেও এমন কোনো গল্প থাকে যা আপনার মনকে নাড়া দিয়েছে, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা সবসময় চেষ্টা করি এমন সব অপ্রকাশিত গল্প আপনাদের সামনে তুলে ধরতে। আর হ্যাঁ, যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন এবং গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন, তাদের জন্য আমার ইমো নাম্বারটি +8801700895। এই নাম্বারে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে এবং আপনারা এই গল্পের মাধ্যমে নিজেদের জীবনে কিছু নতুন উপলব্ধি খুঁজে পেয়েছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। শব্দ সংখ্যা আনুমানিক 12,000-এর অধিক।